আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আলমাদা আলভারেজের লিঙ্ক আপে ১-০ গোলের জয় এবং ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটিতে সবচেয়ে বেস্ট ম্যাচ সেটা বলার সুযোগ নেই, তবে আমি যথেষ্ট সন্তোষজনক পারফরমেন্সে বলবো কেন সেটা ব্যাখ্যা করছি এবং শুরুতে একটা সামারি দিয়ে দিচ্ছি। আমার কাছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার ১-০ গোল ডিফেন্ড করা কোচ হচ্ছে লিওনেল স্কালোনি। এটা এই জিনিসটাও প্রমাণ করে যে আপনার কাছে ডিফেন্সিভলি খুবই সলিড একটা ইউনিট আছে। এ ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি বালেরদির পারফরমেন্সটা একেবারে রাইট অন টপে ছিল এবং যে গোলটা আসলে ক্রিয়েট হয়েছে সেখানেও বালেরদির একটা ডিপ থেকে পাস ছিল। সব মিলে ডিফেন্সিভ পারফরমেন্সটা আসলে সন্তোষজনক ছিল, বিশেষ করে যখন চিলি প্রায় পুরোটা হাফ জুড়ে বা পুরো ৯০ মিনিট জুড়ে বলা উচিত যথেষ্ট প্রেস করেছে, যথেষ্ট স্পিড এবং টেম্পোর সাথে ম্যাচটা কমপ্লিট করেছে। কেন আসলে আর্জেন্টিনা ফাইনাল ধারে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি সেটাও কিন্তু ব্যাখ্যা করা যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস এমন টাইপের মিডফিল্ডার যারা কিনা মিডফিল্ডের গতানুগতিক পারফরমেন্সের পাশাপাশি যে জিনিসটা ভালো করতে পারেন সেটা হচ্ছে স্পেস ক্রিয়েট করতে পারেন নিজের সতীর্থদের জন্য, এবং কখনো নিজে যদি সামনে স্পেস পান তাহলে অ্যাটাকিং দ্য স্পেস অর্থাৎ ডিবক্সের আশেপাশে চলে আসতে পারেন, গোল স্কোরিং অপরচুনিটিও কিন্তু বারবার তৈরি করতে পারেন। সেটা একটা মিসিং পয়েন্ট এবং সেটার একটা ইম্প্যাক্ট সেন্ট্রাল মিডফিল্ডে পড়তো। নিকো পাস সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছেন, তবে যথেষ্ট পরিমাণ বলের দেখা কিন্তু পাননি। এখানে সিঙ্কাপে একটা অভাব ছিল। জুলিয়ানো সিমিওনি বেশ কয়েকটা হাফ চান্স পেয়েছেন, কাজে লাগাতে পারেননি। ছোট ছোট ব্যাপারগুলোর কারণে ফাইনাল থার্ডে হয়তোবা সেই আক্রমণাত্মক আর্জেন্টিনাকে দেখা যায়নি, তবে তারপরও ওভারঅল সন্তোষজনক পারফরমেন্স আমি আরও একবার বলছি। এর পাশাপাশি ফ্রাঙ্কো মাস্তান্তুনোর মতো প্লেয়ার অভিষিক্ত হয়ে গেলেন, যাকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ প্যারিস সেন্ট জার্মেই একটা ব্যাটলে আছে। এটাকে কেন্দ্র করে ভিডিও আজকের মধ্যে আসবে আশা করি। সব দিক থেকে এটাও একটা পজিটিভ সাইড। এবার যদি একেবারে আমরা শুরু থেকে শুরু করি, চিলি একেবারে হাই টেম্পোর একটা ম্যাচ খেলেছে, হাই প্রেসিং করেছে এবং টানা ৯০ মিনিট ধরে এই জিনিসটা করতে পেরেছে এবং শুরু থেকে আর্জেন্টাইন ডিফেন্ডারদেরকে যথেষ্ট ব্যস্ত সময় পার করতে হয়েছে। তবে ডিফেন্সে আর্জেন্টিনার একটা আর্টিস্টিক নেচার আছে এবং এটাকে আমি সত্যিকার অর্থে একটা আর্ট বা শিল্পের সাথে তুলনা করব। প্রতিপক্ষ যতই চাপে তাদেরকে রাখুক না কেন, ছোট ছোট পাসে নিজেদের ডিবক্সের মধ্যে আর্জেন্টাইন ডিফেন্ডাররা গোলকিপার যে পরিমাণ কমফোর্টের সাথে একে অপরের সাথে বলের আদান প্রদান করেন সেটা সবসময় মিডফিল্ডার এবং অ্যাটাকারদের একটা আস্থা যোগায় এবং তারা খুব ভালো করে জানেন যে একেবারে নিচ থেকে এমন একটা বিল্ড আপ আসবে যেখানে কাউন্টার অ্যাটাকে হালকা যদি স্পেস পাওয়া যায় সেখানে আসলে আর্জেন্টাইন অ্যাটাকাররা কিছু না কিছু করতে পারবেন এবং কনমেবল অঞ্চলে অধিকাংশ দলের বিপক্ষে আর্জেন্টিনার পারফরমেন্সটা অনেকটাই স্পেস গেম হয়। সামনে যে ম্যাচটা আছে কলম্বিয়ার বিপক্ষে সেখানেও কিন্তু এই স্পেস খুঁজে পাওয়া কাউন্টার অ্যাটাকিং ফুটবল এটা অনেক কাজে আসবে। থিয়াগো আলমাদা এক কথায় সপ্তাহের মতো একটা সময় কাটাচ্ছেন, যখনই বল পেয়েছেন তখনই বলটা যে আঠার মতো একেবারে গ্লুড থাকে তার পায়ে, সেটা আমরা আরও একবার প্রমাণ পেলাম। বালেরদির ডিপ থেকে বাড়ানো একটা পাস থিয়াগো আলমাদা যে জায়গা থেকে বল পেয়েছেন সেখানে বলটা ক্যারি করেছেন এবং আলভারেজকে এতটা অসাধারণ ওয়েটের একটা পাস দিয়েছেন, ওই জায়গা থেকে এতটা দুর্দান্ত ফর্মে থাকা হুলিয়ান আলভারেজ কেন বা মিস করবেন। আলমাদা আলভারেজের এই ফর্মটা বিশ্বকাপ পর্যন্ত যদি ক্যারিও করা যায় তাহলে লেফট সাইডে লেফট হাফ স্পেসে আর্জেন্টিনার বিশ্বকাপে অনেক কিছু করা থাকবে। আলমাদা আলভারেজ দুজনের এই লিঙ্ক আপটা ভবিষ্যতে খুবই খুবই উপকারী হতে পারে, আরও একবার বললাম। এরপর একটা কমন স্ট্র্যাটেজি ছিল, চিলির প্লেয়াররা যথেষ্ট পরিমাণ হাই প্রেসিং ফুটবল যখন খেলছে আর্জেন্টাইন প্লেয়াররা নিজেদের হাফে বলটা আদান প্রদান করবে, চিলির প্লেয়ারদেরকে রীতিমতো ইনভাইট করবে যাতে করে আর্জেন্টিনার হাফে এসে তারা যথেষ্ট প্রেস করে এবং অনেক মানুষ নিয়ে আসে এবং নিউমেরিক অ্যাডভান্টেজটা এমন একটা সময় আর্জেন্টিনার পক্ষে যায় যেখানে একটা লম্বা পাস থেকে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা তাদের ফাইনাল থার্ডের স্পিডটা কাজে লাগিয়ে সেখান থেকে অপরচুনিটি তৈরি করবে। তবে ওই যে বললাম একটা সিঙ্ক বা একটা সামঞ্জস্যর অভাব ছিল, এখানে প্রচুর চেষ্টা করেছেন সিমিওনি, তবে আরেকটু যদি প্রেসাইজ হতে পারতেন ফিনিশিং নিয়ে, আরেকটু যদি টাইমলি যদি রানগুলো মেক করতে পারতেন তাহলে হয়তোবা আরও বেশি চান্সেস এখানে পাওয়া যেত। তাই ফার্স্ট হাফ জুড়ে খুব একটা বেশি অপরচুনিটি আসেনি। সেকেন্ড হাফে আমার কাছে তো মনে হয় চিলি বেটার অ্যাপ্রোচে আর একটা গোল দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নেমেছে এবং এ হাফে এসে লিওনেল স্কালোনি যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছেন। লিওনেল মেসি মাঠে নেমেছেন, ফাকুন্দো মেদিনা, আনহেল কোরিয়া মাঠে নেমেছেন, আমরা হুয়ান ফয়েদকে দেখেছি, ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে দেখেছি। তবে এত পরিবর্তনের পরও আর্জেন্টিনা যে এই শকটা অ্যাবজর্ভ করতে পেরেছে, ওয়ান্স অ্যাগেন ডিফেন্সিভ পারফরমেন্সের কথা এখানে বলতে হবে। এমিলিয়ানো মার্টিনেজ আরও একটা ভালো ম্যাচ কাটিয়েছেন, এক দুটো সেভও করেছেন। রোমেরোর পাশাপাশি আমি বালেরদির পারফরমেন্সের কথা আরও একবার এজন্য বলছি যে আর্জেন্টিনার জন্য সেন্টার ব্যাক পজিশনে ব্যাকআপটা অনেক বেশি করে দরকার।
রাইট এবং লেফট ব্যাক পজিশনে সবচেয়ে বেস্ট পারফরমেন্স এটা বলছি না, তবে যথেষ্ট সলিড একটা পারফরমেন্স। যদিও মাঝে মধ্যে ফুল ব্যাকরা বল লুজ করেছেন, এটা একটু দৃষ্টিকটু লেগেছে, এই জায়গা থেকে ইমপ্রুভমেন্টের এখনো সুযোগ আছে। তবে খাপে খাপ মিলে যাওয়ার মতো রিপ্লেসমেন্ট কিন্তু লিওনেল স্কালোনি পেয়ে যাচ্ছেন, যেটা বদলি প্লেয়ারদের পারফরমেন্সগুলো আসলে প্রমাণ করছে। নিকো পাস যদি ক্যারিশম্যাটিক কোনো কিছু করতে পারতেন তাহলে হয়তোবা আরও একটি সন্তুষ্ট নিয়ে ম্যাচটা শেষ করতে পারতেন। তবে ফ্রাঙ্কো মাস্তান্তুনো অল্প কয়েক মিনিট মাত্র মাঠে থেকেছেন, যতবার বল টাচ করেছেন তার মধ্যে যে একটা সিল্কি টাচ, তার মধ্যে যে আসলে একটা স্কিলের ফোয়ারা আছে, সেটার কিছুটা হলো গ্লিমস আমরা পেয়েছি। আশা করছি পরবর্তী ম্যাচে আরেকটু বেশি গেম টাইম পাবেন। লিওনেল মেসির সাথে পাশে থেকে বাপায়ের একজন ফুটবলার কাছাকাছি খেলতে পারছেন, এটা দেখতে পারাও ট্যাকটিক্যালি আমার জন্য অনেক শান্তির একটা ব্যাপার। অন্য কোনো একটা ভিডিওতে হয়তোবা ব্যাখ্যা করার চেষ্টা করব। যাওয়ার আগে এই জিনিসটা আরও একবার রিস্টেট করতে চাই, হয়তোবা স্কোর লাইন দেখে আপনার কাছে সবচেয়ে সেরা পারফরমেন্স বলে মনে হবে না, তবে ওই যে বললাম ডিফেন্সে প্রতিপক্ষের চাপ এতটা হাই প্রেসিং সহ্য করে শেষ পর্যন্ত ক্লিন শিট রাখা, এটাও একটা বড় রকমের অ্যাচিভমেন্ট। ডিফেন্সিভ পারফরমেন্সটাকেও কিন্তু পজিটিভলি নেবেন। ধন্যবাদ সবাইকে।